আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ফুড রেসিপি। ক্যারামেল পুডিং এর জন্য অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে করে দেখাই। পুডিং বানানো তুলনামূলকভাবে খুবই সহজ, তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুডিংটা ঠিকমতো জমে না, রিমোল্ড করতে গেলে খুলে যায়, আবার অনেক সময় ক্যারামেলটা ঠিকমতো সেট হয় না। আজকের ভিডিওতে সেই সব সমস্যার সমাধান থাকছে, তাই ভিডিওটা না টেনে পুরোটুকু দেখবেন। আর এই রেসিপির উপকরণ পরিমাণ সহ সবকিছু লেখা আছে আমাদের ওয়েবসাইটে, আপনারা চাইলে সেটাতে ভিজিট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমেই একটা পাতিলে আমি 1/4 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি, আর এর সাথে দেব মাত্র 1 টেবিল চামচের মতো পানি। এখন মিডিয়াম টু লো আছে এটাকে চুলার উপরে এভাবে বসিয়ে জাল করতে হবে। নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে আর রং পরিবর্তন হতে থাকবে। যখন হালকা বাদামি একটা রং আসতে শুরু করবে, সেই পর্যায়ে পাতিলের হাতলটা ধরে হালকা একটু দুলিয়ে দিতে হবে, তবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার কোনো দরকার হবে না। এরপর আস্তে আস্তে এটা ক্যারামেলের মতো কালার আসতে শুরু করবে এবং একটা সময় পুরো গাঢ় রং হয়ে যাবে। সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, আর এর থেকে বেশি এটাকে জাল করা যাবে না, ক্যারামেলটা খেতে তিতা লাগবে। এখন চুলা থেকে এটা নামিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব যে পাত্রে পুডিংটা সেট করতে হবে সেই পাত্রে ঢেলে পাত্রটাকে একটু দুলিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যেন এটা চারিদিকে ঠিক মতো সেট হয়ে যায়। এরপর এটাকে একপাশে রেখে দিতে হবে, কিছুক্ষণের মধ্যে এটা জমে নিজে নিজেই সেট হয়ে যাবে। এখন একটা বড় মিক্সিং বোলে দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে যেহেতু এটা ক্যারামেল পুডিং তাই এটাতে আগে থেকে যেহেতু ক্যারামেল ব্যবহার করেছি কিছুটা মিষ্টি তো থাকবেই, সেজন্য পুডিং এর জন্য আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি, তবে আপনারা প্রেফারেন্স অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। আপনারা এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। চিনিটা যখন ভালো মতো গলে ডিমের সাথে মিশে গেল, তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা নরমাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই এই দুধটা গরম দুধ হওয়া যাবে না। নরমাল টেম্পারেচারে থাকা অথবা ঠান্ডা দুধও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই গরম দুধ দিবেন না। গরম দুধ দেওয়ার সাথে সাথে ডিমটা বসে দই বা ছানার মতো হয়ে যাবে, আপনার পুডিংটা ভালো হবে না। দুধটা দিয়ে ডিমের সাথে ভালো মতো মিশে যাওয়ার পর এখন আধা চা চামচ পরিমাণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটা দিলে পুডিং এ যে কাঁচা একটা ডিমের গন্ধ লাগে সেই গন্ধটা আর থাকবে না। আপনারা যারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন, এটা একেবারে ব্যক্তিগত প্রেফারেন্স। এবারে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রের উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, আর এই দুধ ডিমের মিশ্রণটাকে আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে এই পাত্রের মধ্যে দিব। আর অবশ্যই এই পর্যায়ে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে দেওয়ার কাজটা করতে হবে, কারণ অনেক সময় ডিমের কিছু কিছু সাদা অংশ থেকে যায় যেগুলো পুডিং তৈরির সময় পুডিং এর ভেতরের টেক্সচারটাকে নষ্ট করে দিতে পারে। আজকের পুডিংটা আমি চুলায় বেক করে দেখাবো, তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পানিতে বলক চলে আসে। পানিটা ফুটতে শুরু করলে এখন পুডিং এর পাত্রটা অ্যালুমিনিয়াম ফয়েল অথবা কোনো ঢাকনা দিয়ে ঢেকে আমি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা খেয়াল রাখবেন যেন বাটির 1/3 অংশ পানির নিচে থাকে, এর থেকে বেশি পরিমাণে পানি দেবেন না, পানিটা ফুটে কিন্তু পুডিং এর ভেতরে চলে যাবে, তাই এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন এটাকে মিডিয়াম টু লো আছে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিলেই পুডিংটা রেডি হয়ে যাবে। তো আমি 30 মিনিট পর ফিরে আসছি।
আসলাম 30 মিনিট পর। এখন পুডিংটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। যদি টুথপিকটা পরিষ্কার বের হয় বুঝবেন আপনার পুডিংটা হয়ে গেছে, আর যদি না হয় তাহলে আরো কিছুক্ষণ বেক করে নিতে হবে। আমার পুডিংটা হয়ে গেছে, এখন এটাকে আমি বের করে নিচ্ছি আর তারপর কিছুটা ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার সাথে সাথে এটাকে রিমোল্ড করা যাবে না। অনেকেই এই ভুলটা করেন আর তার জন্যই আপনাদের পুডিংটা রিমোল্ড করার সময় নষ্ট হয়ে যায় বা শেপ হয় না, আবার অনেক সময় খুলেও যায়। এটাকে নর্মাল টেম্পারেচারে আনার পর অন্তত রেফ্রিজারেটরের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। তারপর এটা পুরোপুরি নিজে থেকে সেট হয়ে যাবে। এরপর আপনি এটাকে রিমোল্ড করবেন। তো আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে রিমোল্ড করে নিব। তার জন্য প্রথমে একটা ছুরির সাহায্যে সাইড থেকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে সহজেই পুডিংটা খুলে আসবে। আর তারপর এই পাত্রের উপর একটা বড় প্লেট বসিয়ে এটাকে ফ্লিপ করে নিলেই পুডিংটা সেট হয়ে এই প্লেটে চলে আসবে। এবার বাটিটা উঠিয়ে নিচ্ছি আর আপনারা লক্ষ্য করুন কি সুন্দর করে পুডিংটা খুলে এসেছে, ভেঙেও যায়নি, ছড়িয়েও যায়নি। আর পুডিংটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে পুডিংটা কতটা ভালো হয়েছে। আর সাইডের বাবলগুলো দেখুন, দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে। আর এখন আমি উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র পরিবেশনের জন্য দিচ্ছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো আশা করছি আজকের এই পুডিং এর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যে কোনো অকেশনে বা অকেশন ছাড়াই আপনারা এখন যখন খুশি এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি এটার ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আর ভিডিওতে দেওয়া টিপসগুলো হুবহু ফলো করলে আশা করি আপনিও এখন থেকে পুডিং বানানোতে এক্সপার্ট হয়ে যাবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ লিংকও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। পরবর্তীতে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।